কয়েক ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, চলাচলে দুর্ভোগ। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, সুনামগঞ্জে তৃতীয় দফা বন্যার শঙ্কা। ওষুধ সংকটে নোয়াখালীতে পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নেহরিন মোস্তফা। আষাঢ়ের বৃষ্টিতে একাকার রাজধানী, ভোর থেকে ঝুম বৃষ্টি, তাতে জলাবদ্ধতা আর জায়গায় জায়গায় যানবাহন আটকে তৈরি জটলা। সব মিলে দুর্ভোগ ভরা এক ছুটির সকাল। বৃষ্টি বন্ধ হলেও সড়কে জমা পানি দ্রুত সরে না যাওয়ায় নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ছুটির সকালে এমন ঝুম বৃষ্টি অনেকের কাছেই কাঙ্ক্ষিত, কিন্তু মুষলধারার যে বৃষ্টি দেখল রাজধানীর মানুষ, তা সুখানুভূতির পরিবর্তে ভোগান্তি বয়ে এনেছে। বৃষ্টি শুরু হতেই রাজধানীর বিভিন্ন নিচু জায়গায় পানি জমতে শুরু করে। ঘণ্টা কয়েকের লাগাতার বৃষ্টিপাতে ডুবে যায় নানা এলাকা। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র কারওয়ান বাজার থেকে সকালে পণ্য নিয়ে বের হয়ে ব্যবসায়ীদের দুর্ভোগে পড়তে হয়। পান্থপথ চৌরাস্তা হয়ে যারা ধানমন্ডি কিংবা নিউ মার্কেট এলাকায় রওনা হয়েছিলেন, তাদের পথেই থমকে দাঁড়াতে হয়েছে। রাস্তায় পানি উঠে যাওয়ায় সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে গেছে। প্রাইভেট কারের চালকরাও দুরু দুরু বুকে গাড়ি চালিয়েছেন। পাদানি ছুঁই ছুঁই অবস্থায় পানি পেরিয়ে যাত্রী টানতে দেখা যায় রিক্সাওয়ালাদের। পেটের দায় বেড়াইছি, এখন তো কামাই তো করতে হবে। এমন পরিবেশ হয়েছে, যাওয়ান যায় না, আসন যায় না, কোথায় গর্ত দেখা যায় না। রিক্সা পাওয়া গেল, সেখানে ওই দিনগুলোতে যেন রিক্সার ভাড়াগুলো আরো বেড়ে যায়। সেখান থেকে ধানমন্ডির 27 হয়ে যারা মিরপুরের দিকে যেতে চেয়েছেন, তাদেরকে এক কোমর পানি পাড়ি দেওয়ার সক্ষমতা দেখাতে হয়েছে। যাত্রীবাহী বাস পানিতে বন্ধ হয়ে রাস্তায় আটকে গেছে। এ সময় চলাচলে ভরসা ছিল রিক্সা ও ভ্যান। বাড়তি ভাড়ায় পানি পার হতে হয়েছে যাত্রীদের। ভোগান্তি বেশি ছিল পরীক্ষার্থীদের। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখতেছি পুরো রাস্তা এবং আমাদের ক্যাম্পাস সহ পানিতে পূর্ণ হয়ে গেছে। 10 টাকা রিক্সা ভাড়া, ওই জায়গায় 50 টাকা দিয়ে আইছি আমি। 27-এর মিনাবাজার থেকে এই পর্যন্ত নৌকার দরকার ছিল। সেখান থেকে যারা বিজয় সরণি রওনা করেছেন, অস্বস্তিতে পড়তে হয়েছে তাদেরকেও। জাহাঙ্গীর গেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের সামনে কিংবা ফার্মগেটের সড়কে পানি জমে যাওয়ায় চারপাশে এই যানবাহনের জটলা তৈরি হতে দেখা যায়। পানির জন্য গাড়ি নষ্ট হয়ে গেছে, এই অবস্থায় 2 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি। স্পিডে পানি আসছে তো গাড়ির মধ্যে পানি লোড হয়ে গেছে সব। বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতার পুরনো গল্প। কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10, মিরপুর 1 সহ নিচু এলাকাগুলোতে যথারীতি পানি জমেছে। রাস্তা ছাপিয়ে পানি ঢুকেছে ব্যবসা প্রতিষ্ঠানে। এই তো কক্সবাজার হয়ে গেছে, এই যে বৃষ্টির পানি উন্নয়নের দেশে আর কি হইব। সবকিছু ভিজে যাচ্ছে, আমার ডকুমেন্ট আছে, ওগুলো ভিজে গেছে, তো প্রায় ভোগান্তির মধ্যে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউ মার্কেট এলাকাতেও দেখা যায় জলজটের। এছাড়া মগবাজার, মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, নাখালপাড়া সহ বিভিন্ন এলাকায় তীব্র বৃষ্টিপাতে কোথাও হাঁটু পানি তো কোথাও জমতে দেখা যায় কোমর সমান পানি। যখন ভারী বর্ষণ হয় তখনই পানি জমে যায়। আর আমি আসার সময় দেখে আসলাম যে যারা নিচতলায় রয়েছে তারা পানি সেচে বের করতেছে। প্রচুর পানি, কোমর পর্যন্ত পানি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। মতিঝিলের দৈনিক বাংলা মোড় থেকে সেখানকার জলাবদ্ধতা ও জনদুর্ভোগের চিত্র জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। মানে আমরা রাজধানীর নাইটেঙ্গেল মোড়ে রয়েছি এবং রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে যে অবস্থা দেখতে পেয়েছি, এখানে এসে যে তার খুব একটা ব্যতিক্রম সেটি আমরা দেখিনি এবং ছবি দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি। নাইটেঙ্গেল মোড়ের চারদিকের যে সড়কটি এসে এখানে যুক্ত হয়েছে, মোটামুটি সব দিকেই আসলে পানি এবং সেই পানি হাঁটু পর্যন্ত পানি। এবং এই পথে যারা চলাচল করছেন, ছবিতে দেখে হয়তো বুঝতে পারবেন যে বাস চলাচল করছে, কিন্তু সেটির সংখ্যা তুলনামূলক অনেক কম। পাশাপাশি রিক্সা, সিএনজি নিয়ে যারা বের হয়েছেন, সিএনজিগুলো আসলে অনেক সিএনজি আমরা দেখেছি রাস্তায় নষ্ট হয়ে গিয়েছে এবং প্রাইভেট কারও অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। এর বাইরে যদি বলি, রিক্সা চালক যারা রয়েছেন তারা আসলে বাড়তি সুবিধাটি কাজে লাগাতে চাচ্ছেন। তারা আসলে 20 টাকার ভাড়া 100 টাকা নিচ্ছেন, 50 টাকার ভাড়া 200 টাকা, 250 টাকা পর্যন্ত ভাড়া রিক্সা চালক যারা রয়েছেন তারা
নিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ভোগান্তি কিন্তু চরমে এবং সীমাহীন ভোগান্তি। ছবিতে দেখতে পাবেন যারা বাসা থেকে ছুটির দিন আজ যারা বের হয়েছেন চরম দুর্ভোগে তাদের পড়তে হয়েছে এবং অনেকেই বলছিলেন যে তাদের আসলে অনেকটা নিরুপায় হয়ে এই বৃষ্টির মধ্যে সকাল থেকে অনেকে টিভিতে দেখেছেন যে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তারপরেও আসলে জীবিকার তাগিদে অনেকের বের হতে হয়েছে। তো আপনাকে একটি বিষয় বলে রাখি যে আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে যে অবস্থা দেখতে পেয়েছি, সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যদিও যে জলাবদ্ধতা নিরসনে যারা কাজ করেন তারা মাঠে কাজ করতেন, একাধিক টিম তাদের কাজ করেছেন, কিন্তু সেরকম তাদের তৎপরতা আমাদের চোখে পড়েনি এবং জলাবদ্ধতা আসলে কখন কমবে সেটি নিয়ে আসলে এটি সংশয় রয়ে গেছে। 4 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গিয়েছে, বৃষ্টি থেমে গিয়েছে, তারপরেও রাজধানীতে যে পানি জমেছিল সেই পানি কমার পরিমাণ কিন্তু তুলনামূলক অনেক কম। তো এই ছিল আমার কাছে নাইটেঙ্গেল মোড় থেকে জলাবদ্ধতার যে পরিস্থিতি তার সবশেষ খবর। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মোড় থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান। কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন যে মোড়, সেই মোড়ে এসেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে এখানে জলাবদ্ধতার তৈরি হয়েছে এবং আমার পেছনে একটি পণ্যবাহী মিনি ট্রাক রয়েছে। এই মিনি ট্রাক কিন্তু এই জলাবদ্ধতা পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে এখানে বন্ধ হয়ে আছে এবং এরকম অনেক পরিবহন যেগুলো এই সড়ক দিয়ে চলাচল করে, এটি মূলত ফ্লাইওভারের একদম নিচের অংশ, এখান দিয়ে যানবাহন নেমে যানবাহনগুলো মতিঝিল কিংবা নয়াপল্টন আশেপাশের এলাকায় এই ফ্লাইওভারটি ব্যবহার করে তারা যাতায়াত করে এবং এই ফ্লাইওভার পার হওয়ার পরই কিন্তু জলাবদ্ধতার মুখোমুখি হয়েছে এখানে পরিবহন চালকরা। আমার পাশেই রয়েছে রাজারবাগ পুলিশ লাইনের গেট। এই রাজারবাগ পুলিশ লাইনের গেটটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজারবাগ পুলিশ লাইনের ভেতরেও জলাবদ্ধতার তৈরি হয়েছে এবং এই পুলিশ লাইনের সামনের যে সড়কটি, যেই সড়ক দিয়ে 7 রাস্তা কিংবা মগবাজারের দিকে যে সড়কটি চলে গেছে, এই সড়কটি পুরোপুরি কিন্তু পানির নিচে এবং এখান দিয়েও যেসব যানবাহনগুলো চলাচল করছে তারাও খুব সতর্কতার সাথেই তাদের যানবাহনগুলো চলাচল করছে, কারণ এখানেও কিন্তু প্রায় হাঁটুর উপরে পানি রয়েছে এবং এই পানি পার হয়েই রাজধানীবাসী চলাচল করছে প্রতিনিয়ত। সাধারণত এই এলাকার বাসিন্দারা বলছেন যে মাঝারি কিংবা ভারী বৃষ্টিতে মৌচাক যেমন হটস্পট জলাবদ্ধতার, এই রাজারবাগ পুলিশ লাইন মোড়টিকেও রাজধানীবাসী বলছেন এটিও জলাবদ্ধতার হটস্পট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই এলাকাটি পড়েছে, তবে দীর্ঘদিনেও তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই জলাবদ্ধতার সমস্যায় তারা পড়ছেন, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হলেও এখন পর্যন্ত পুরোপুরি নিরসন হয়নি এখানে জলাবদ্ধতা, যার ফলে তাদের প্রতিনিয়ত বৃষ্টি হলে তাদের ভোগান্তি রয়েই গেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মোড় থেকে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতির খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী এই মুহূর্তে রাজারবাগ পুলিশ লাইন চৌরাস্তার মাথায় আছে এবং সেখানে জনদুর্ভোগের অবস্থা আপনাদেরকে জানালো। মিরপুরে কাজীপাড়ায় আছেন আমাদের আরেক সহকর্মী মুজাহিদুল ইসলাম, সেখানকার জলাবদ্ধতার খবর জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মুজাহিদুল, আপনি শুনতে পারছেন? মেহেরিন, আমরা আসলে গত সংবাদও আপনাদেরকে কাজীপাড়ার এই যে ভোগান্তির কথা তুলে ধরছিলাম। আসলে সকালে বৃষ্টিতে জলাবদ্ধতাটা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে মানুষ ভোগান্তিতে আছেন এবং এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বেশ কষ্ট নিয়ে কিন্তু এই জায়গাটাতে পার হচ্ছেন এবং এখানে তারা অভিযোগ করছিলেন যে গত 10 বছরেও কিন্তু আসলে তারা এর কোনো সমাধান পাননি এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু গাড়িও কিন্তু এখানে বিকল হয়ে আছে, যার কারণে কিন্তু তারা রাস্তায় আটকে আছেন এবং এই কারণে কিন্তু কিছু ভোগান্তি হচ্ছে এবং যানজটের যে ব্যাপারটা সেটি কিন্তু হচ্ছে। আমরা এই মুহূর্তে একজন বিকল হয়ে থাকা গাড়ি চালকের সাথে কথা বলতে চাই এবং আসলে জানতে চাই যে কতক্ষণ ধরে আছেন তিনি। আপনি কতক্ষণ ধরে এখানে আটকে আছেন? আমি
এখানে 4.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা আটকে আছি। একটা পিসিকে বাঁচাইতে যে আমার গাড়িটা বন্ধ হয়ে যায়, তারপর থেকে আর স্টার্ট করতে পারি নাই। গাড়ির চাকার উপর পর্যন্ত পানি ছিল, তো ফলে আমি আর স্টার্ট করতে পারি না। এখন ওই অবস্থাতেই এখানে আছি। এখন পানি না কমা পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা আমার হাতে নাই। আসলে জলবদ্ধতার জন্য কাকে দায়ী করছেন? জলবদ্ধতার জন্য আসলে আমরা নিজেরাই দায়ী, কারণ আমাদের বাড়ির পাশে ড্রেনের মুখগুলো যদি পরিষ্কার রাখি তাহলে এই জলবদ্ধতা কিন্তু কম হয়। এই দেখেন আমার সামনেই তাকায় দেখেন এখানে কি অবস্থা। তো ড্রেনের মুখগুলো যদি বন্ধ হয় পানিটা কোথায় যাবে? বাষ্প হয়ে উঠতেও তো সময় লাগে। আপনি আর কতক্ষণ থাকবেন এখানে? আমি আসলে পানি আরও কিছুক্ষণ থাকবো, পানি কমা পর্যন্ত। পানি পুরাপুরি কমলে তারপরে যাওয়ার চিন্তা করছি, কারণ এটা একটা সরকারি গাড়ি। যদি মেহেরিন যেমনটা আসলে শুনছিলেন, তিনি কিন্তু আজ 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত এখান থেকে আসলে পানি নিষ্কাশন না হবে তিনি কিন্তু এইখান থেকে যেতে পারবেন না বলে আমাদেরকে জানাচ্ছিলেন। সবকিছু মিলিয়ে মেহেরিন আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত এবং সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত 130 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। শনিবারও ঢাকা এবং আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আগামীকাল অথবা পরশুদিন এই লঘুচাপটা হবে, তবে এখনকার অ্যানালাইসিস দেখা যাচ্ছে এটা অনেকটা উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে যদি ওইদিকে চলে যায় সেক্ষেত্রে আমাদের বৃষ্টি কম হবে, তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি এটা কন্টিনিউ করবে। আর যদি কিছুটা এদিক সরে আসে আর সেক্ষেত্রে এই দেশের ভিতরে অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে সাভারে টঙ্গী আসলে ইপিজেড মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মহাসড়কের জামগড়া থেকে ইউনিক এলাকার কোথাও কোমর কোথাও হাঁটু পানি। দুর্ভোগ নিয়ে চলাচল করছেন পথচারীরা, বিশেষ করে শ্রমজীবী মানুষেরা পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। রিকশা, ভ্যান ও যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে সড়কে আটকে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের দাবি এলাকাবাসীর। দর্শককে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবর সঙ্গে আরও যা থাকছে। নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভৈরবের কারিগররা। দেশের খবরে আবারও স্বাগত, আপনাদের সাথে আছি আমি নেহরিন মুস্তফা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ভয়াবহ দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। সুনামগঞ্জে সুরমা পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফের বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতেই তৃতীয় দফা বন্যার মুখে সুনামগঞ্জ জেলা। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সদর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক ডুবে যান চলাচল বন্ধ। ফের পানি বাড়ায় দিশেহারা বাসিন্দারা। আমরা শান্তিতে থাকতাম, কাম কাজ করতাম, চলতাম, ফিরতাম, খাইতাম। আমরা খুব কষ্ট পেতে আছি, মানে চলাফেরা খুব কষ্ট, অনেক কষ্ট। দুর্ভিক্ষ আছে, লাকড়ি নাই, ভাত নাই, কাপড় নাই, অনেক বার হয়েছে। এটা সব মানে বার হয়েছে। আগামী 24 ঘন্টা মাঝারি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফের বন্যা পরিস্থিতির শঙ্কা করছে পাওবো। সুনামগঞ্জের উজানে যে গতকাল থেকে 24 ঘন্টা যে বৃষ্টিপাত হয়েছে সেটি আসলে গ্রহণযোগ্য মাত্রায় রয়েছে। যদি আগামী 24 ঘন্টা ভারী অতি মানে 300 উপরে ক্রস করে তাহলে সেটি ডেঞ্জার লেভেল ক্রস করবে এবং বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 35 ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে। উলিয়া, আমতলী ও মাহমুদপুর মিলানদহ সড়ক ডুবে যান চলাচল বন্ধ। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 5 উপজেলার প্রায় 90,000 মানুষ পানিবন্দী। গরু, বাছুর, ছাগল টাগল নিয়ে খুব কষ্টে আছে। মানুষ আজ পর্যন্ত কিছু কিছু দেয় নাই। ভালোই চলেছে, বাড়ি বাড়ি চরে এলাকার নেই আর সব চলান।
টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন শতাধিক গ্রামের বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ওষুধ সংকটে নোয়াখালীতে ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা সেবা। যাদের সামর্থ্য আছে তারা বাইরে থেকে বেশি দামে ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কিনছে। দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছে বিনামূল্যের সরকারি ওষুধ থেকে। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার ৯টি উপজেলায় মা ও শিশুর চিকিৎসায় ভূমিকা রাখছে সরকারি বেসরকারি পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্রগুলো। মাতৃমৃত্যু শূন্যের কোটায় এবং শিশু মৃত্যু অর্ধেকে নেমে এলেও আশঙ্কার বিষয় হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ সংকট। তাতে পরিবার পরিকল্পনা কার্যক্রম হুমকির মুখে। ঘন বসতিপূর্ণ অঞ্চল নোয়াখালী। বিভিন্ন উপজেলার মা ও শিশু কেন্দ্র, এপি/এবি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে জন্মবিরতিকরণ ওষুধ ও সুরক্ষা সামগ্রীর সংকট সবখানেই। খাওয়ার বড়ি বা পিল এবং কন্ডোমের মজুদ একেবারেই কম, আর ইঞ্জেকশনের মজুদ শূন্যের কোটায়। কন্ডোমের ক্ষেত্রে কন্ডোমটা পাওয়া যায় না, এরপরে যে আপনার ইঞ্জেকশন পাওয়া যায় না, এরপর আপনার আইডিটা হয় কম। এটা তো এদের অফিস জানে কেন পায় না, কি ওষুধ নাই এই জন্য ওরা দিতে পারে না, সেটা তো আমরা জানি না। সরকারের সহায়তা এবং নিজস্ব সংস্থার ওষুধ সামগ্রী দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে এসব কেন্দ্র। ওষুধ সংকটের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও দুই একটি সামগ্রীর ঘাটতির কথা জানান কর্মকর্তারা। ইনজেকশনের একটু জেলা পর্যায়ে শর্টেজ আছে, আমরা চাহিদাপত্র দিয়েছি এবং যেটা ক্রয় প্রক্রিয়া অলরেডি সমাপ্তির দিকে। আমার প্রত্যেকটা জিনিস যেহেতু সফটওয়্যার বেসড এবং ওয়েব পোর্টাল বেসড, এখানে হাইড করার কোনো সুযোগ নেই। কাজে আমি তখনও যারা যোগাযোগ করেছে আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা ওয়েব পোর্টাল দেখেন, আমার কাছে কী আছে না আছে এটা দেখেন। আমার কোনো শর্টেজ তখনও ছিল না, কিন্তু কোনো কোনো আইটেমে হয়তো সাময়িক পরিমাণের তুলনায় যেটা আমার দরকার সেই তুলনায় কম আসছে। সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। যে সামগ্রীগুলো আসলে প্রকিউরমেন্ট বা সাপ্লাইয়ের সঙ্গে আমাদের স্বাস্থ্য বিভাগ যদি জড়িত না, সম্পূর্ণভাবে পরিবহন বিভাগ সম্পূর্ণভাবে কাজ করে এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব এই পরিবহন সামগ্রীগুলো যাতে আপনার সুষ্ঠুভাবে চলে এবং সবাই যাতে সেবাটা পায়। এই অবস্থা চলতে থাকলে হুমকির মুখে পড়তে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ 11টি দাতা সংস্থার বিনিয়োগে পরিচালিত সরকারের গুরুত্বপূর্ণ পরিবার পরিকল্পনা কর্মসূচি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসেছি কিছুক্ষণ পর। আবার স্বাগত দেশের খবরে। বর্ষা এলেই গ্রামগঞ্জে চাহিদা বাড়ে নৌকার। জলপথের সহজ বাহন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নদী বেষ্টিত ভৈরবের কারিগররা। মৌসুমের এই কয়েক মাসে ভালো উপার্জনের আশায় দিন রাত কাজ করছেন তারা। প্রশাসনের পক্ষ থেকেও ঐতিহ্যবাহী পেশাটিকে টিকিয়ে রাখার পরিকল্পনা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনরাত নৌকা বানানোর ঠুকঠাক ঘসঘস শব্দ, কাঠ কাটা, রাঁধা করা আর কাঠ তক্তায় পেরেকের গাঁথুনিতে আকৃতি পাচ্ছে ছোট আকারের কোষা বা ডিঙি নৌকা। বর্ষা এলেই কিশোরগঞ্জের ভৈরব ও আশেপাশের উপজেলায় জলমগ্ন হয় বিস্তীর্ণ এলাকা। যাতায়াত, মাছ ধরা, খেয়া পারাপারের মতো নিত্য কাজে জরুরি বাহন হিসেবে বাড়ে নৌকার চাহিদা। সেই চাহিদা মেটাতে ভৈরবে নৌকা বানানোর এ ঐতিহ্যের পেশা। সারা বছর আসবাবপত্র বানানো বা ছোটখাটো কাঠের কাজ করে কোনো মতে দিন কাটানো নৌকা মিস্ত্রিরা বর্ষা এলেই আটঘাট বেঁধে নামেন। ভৈরবের আকবরনগর, শিমুলকান্দি, শ্রীনগর, কালিকা প্রসাদ সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নৌকার ছোট বড় কারখানা। অনেকে বাড়ির আঙিনাতে 2-3 জন কারিগর দিয়ে নৌকা বানিয়ে বিক্রি করেন। 30-35 বছর ধরে নৌকা বানাই, চিজন আইলে এই মাস 3 কর্মবস্ত করি। ভালো কাঠ দিয়ে বানাই তো, দূর দূরান্ত থেকে লোক আসে, আয়া কিনে নিয়ে যায়। এখানকার নৌকা খুব মজবুত,
মিস্ত্রি খুব ভালো, কাঠও খুব ভালো। ভৈরবে শতাধিক পরিবার নৌকা তৈরিতে যুক্ত। অনেকেই পূর্বপুরুষের এ পেশাকে ধরে রেখেছেন। তবে তারা বলছেন কাঠের দাম অনেক বেড়ে যাওয়ায় তাদের পক্ষে টিকে থাকা কঠিন হচ্ছে। 50 বছর ধরে ব্যবসাটা করতেছে, কাঠের দোষ রয়েছে, মিস্ত্রির দোষ রয়েছে। কি বলবো, এটা কই অভ্যাস, সুবিধা না হলে আমার করতেই। বাবা রাজা ডারা বুঝেন বাইরে কাজ করতো, হ্যাঁ ওয়ারিশ হিসাবে আমিও করতেছি। এই 2-4টা বানায় বিক্রি করে আবার গাছ কিনে পুঁজির পাটার অভাবে আমরা বৃহত্তম করে করতে পারি না। ভৈরবের ঐতিহ্যবাহী নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনেরও। যদি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যায় সেটার মাধ্যমে তাদেরকে একটু মোটিভেট করা এবং এই পেশাকে আরো ভৈরবে যেন এই ঐতিহ্যটা ধরে রাখতে পারে সেই বিষয়ে তাদেরকে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।